আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতারা। রাতের নীরবতা আর অজানা রহস্যের এই আসরে আপনাদের স্বাগতম। আপনারা শুনছেন অন্ধকারা, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে থাকে ভয়, রহস্য আর শিহরণ। দেশের ভেতর কিংবা দূরপ্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। যারা গল্প পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেস andokara2026@gmail.com। ডিসক্রিপশনে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। নাম মোকশেদ হাসান, বাসা নেত্রকোনা, সাতপাই, ময়মনসিংহ জেলা। ঘটনাটা নেত্রকোনা মোহনগঞ্জ হাওর অঞ্চলের। ঘটনাটা প্রায় 70 বছর আগের। আমার নিকট একজন আত্মীয়র কাছ থেকে শোনা। আমি তার ভাষাতে এই ঘটনাটি বলছি। আমার বয়স তখন 22 বছর। আমার বাবা খুবই অসুস্থ, ওনার ডায়রিয়া হয়েছিল। গ্রামের এক কবিরাজকে দেখিয়েছি এবং কবিরাজ বললেন যত তাড়াতাড়ি পারেন হাসপাতালে নিয়ে যান, কারণ তখনকার দিনে গ্রামের দিকে কোনো ভালো ডাক্তার ছিল না, আর শহর 25 কিলোমিটার দূরে। শহরে যেতে হবে নৌকায়। যোগাযোগের একমাত্র উপায় ছিল নদীপথ। হাওর অঞ্চল বলে কথা। বাবাকে নিয়ে যখন রওনা করি তখন বেলা 12টা বাজে। প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী, তারপর শহর। শহরের প্রসাদাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাত 9টার দিকে আমার বাবা মারা যায়। বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওনা দেই। বড় নদীটা যখন পার করে খালের দিকে নৌকা ঢোকাই তখন দেখতে পাই নৌকা আর চলছে না, কাদায় আটকে গেছে। তখন ভাটা চলছে, এ কারণে হয়তোবা নৌকা আটকে গেছে। জোয়ার আসবে রাত 12টার দিকে। তখন অনেক সময় বাকি। আকাশে তেমন আলো ছিল না। চারিদিকে জনবনহীন শূন্য একটি স্থানে এসে নৌকাটা চলছে না। খালটার বাম পাশে একটু দূরে একটা পরিত্যক্ত শ্মশান, আর ডান পাশে গভীর জঙ্গল। জঙ্গলের পাশে রয়েছে বিশাল এক বটগাছ, প্রায় দানবের মতন দাঁড়িয়ে। বটগাছের ডালে কিছু বাদর ঝুলে আছে। এতটাই নির্জন জায়গা যে কোনো শব্দ হলেই বুকের ভেতর যে কেমন যেন কড়া নেড়ে ওঠে। ভয়ে বাবার লাশটাও স্পর্শ করে বাবার পাশেই বসে থাকি। শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি। যত রাত বাড়ছে ভয় তত তীব্র থেকে তীব্র হতে থাকে। মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে। হঠাৎ নৌকা কেমন যেন একটু তুলে উঠল। মনে হলো আমার মৃত বাবা নড়ে উঠল। বাবার ঠান্ডা শরীর থেকে হাতটাকে সরিয়ে নিই। দোয়া যতটুকু পারি সবই পড়তে চেষ্টা করি, কিন্তু ভয়ে ঠিকমতো মুখ দিয়ে দোয়া বের হচ্ছিল না। ইচ্ছে করছিল চিৎকার করে বাঁচাও বাঁচাও বলি, কিন্তু আমি জানি আমার এই চিৎকারে কেউ আসবে না, কারো কানে শব্দ পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকে ভয় করছে। আনুমানিক রাত 10টার দিকে একটা ছায়া দেখতে পেলাম। জঙ্গলের দিক থেকে বটগাছের আড়াল থেকে বেরিয়ে আমাদের নৌকার কাছে আসলো এবং আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই দিকে যাবে? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে, মুখটা চাদরে ঢাকা। লোকটি যেদিকে ইশারা করে দেখালো আমি আসলে ওই দিকেই যাচ্ছি। লোকটিকে বললাম জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠল এবং বাবার কাছে বসলো, কিন্তু বাবার সম্পর্কে সে কিছু জিজ্ঞেস করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও ভালোভাবে দেখতে পাইনি, এবং এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছে করলো না। উনি আসতে ভয়টা কিছুটা কমে গেছে। রাত 12টার দিকে জোয়ার আসলো। আমি নৌকা চালাতে শুরু করি। সে অচেনা লোকটাও নৌকায় বসে আছে, কিন্তু কোনো কথা বলছে না।
আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোন দিকে যাবেন? উনি বলছেন, তুমি যাও, সময় হলে আমি নেমে যাব। এই কথা শুনে যখন আমি আর কিছু বললাম না, নৌকা চালাতে থাকলাম। নৌকা যত সামনের দিকে যাচ্ছে ততই একটা গন্ধ নাকে এসে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকার সাথে আটকে গেছে যে আমি অনেক চেষ্টা করে নৌকাটাকে কিছুতেই সামনে নিতে পারছি না। বাধ্য হয়ে আমি নৌকা থেকে পানিতে নেমে যাই। সেইগুলো নৌকার সামনে থেকে একটু দূরে সরিয়ে দিই। 2 মিনিট পর নৌকার কাছে আসি। তখন যা দেখলাম, বুকের ভেতর কেমন যেন কড়া নেড়ে উঠল। দেখি লোকটা বাবার কাছে বসে আছে, বসে বাবাকে খাচ্ছে। তখনই আমি কোনো উপায় না দেখে বইটা হাতে নিয়ে লোকটার মাথায় আঘাত করি। একবার না, একাধিকবার। লোকটা আমার দিকে তাকিয়ে যখন ঘুরে তাকায়, ঠিক গলার মাঝখানে বইটা দিয়ে আমি আবারও জোরে আঘাত করি। এতে লোকটা পানিতে পড়ে যায়। আমি জোরে জোরে দোয়া করতে থাকি এবং বইটা চালাতে থাকি। এভাবে কিছু দূর আসার পর আমি একটা ছায়া দেখতে পাই, আর আকার 20 ফুট। এটা দেখার পর আমার এমন অবস্থা হচ্ছিল যে না পারছি সামনের দিকে যেতে, না পারছি পিছনে ফিরতে। তখন কোনো উপায় না পেয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি কে, কি চান আমার কাছে? তখন সেই বিশাল অবয়বটা আঙ্গুল ইশারায় বাবার লাশের দিকে দেখালো আর বলতে লাগলো সে লাশটা তাকে দিয়ে দিতে, না হলে আমিও মরব। আমি তখন সরাসরি বলে উঠলাম, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ বাবার লাশ আমি কাউকে দেব না। এটা বলেই জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম আর সামনের দিকে এগোতে থাকলাম। আল্লাহর অশেষ রহমতে কিছু সময়ের মধ্যে অবয়বটা অদৃশ্য হয়ে গেল। আমি যখন আল্লাহর নাম নিয়ে ডানে বামে না তাকিয়ে জোরে জোরে বৈঠা মারতে লাগলাম, এত শীতের মধ্যে আমার শরীরে ঘাম ঝরছে। আল্লাহর রহমতে গ্রামের পাশাপাশি চলে আসছি। আর হয়তোবা 1 মিনিট সময় লাগবে বাড়িতে যেতে। কিন্তু তখন জানা ছিল না সামনে আমার জন্য আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। হঠাৎ করে দেখি নৌকা বাবার লাশের দিকে লক্ষ্য করে দেখি বাবার লাশটা পানির দিকে কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু নৌকাতে আমি বাবার লাশ ছাড়া আর কেউ নেই। বুঝতে পারছি না কি হচ্ছে। এই দৃশ্য দেখে আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি এবং চিৎকার করতে থাকি। যাদের আলোতে লোকটা রক্ত মাখা লোমশ হাতটা আমি একবারের জন্য দেখেছিলাম। আমি চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে আমার গ্রামের কয়েকজন মানুষ ছুটে আসেন। ওনারা নদীতে মাছ ধরছিলেন। তারপর ওনাদের সব কিছু খুলে বলি। সব কিছু শুনে তারা বাবার লাশটা দেখে। তখনও বাবার বুকের ঝোপ ঝোপ রক্তগুলো শুকায়নি। ওনারা সব কিছু বুঝতে পারলেন। সবাই মিলে আমাকে তাদের বাড়িতে নিয়ে আসেন। পরদিন বাবার লাশ কবর দেওয়া হয়। ঘটনাটা এখানে শেষ হলেই পারত, কিন্তু 10 দিন পর আমার সাথে শুরু হয় আর একটা ঘটনা। সারাদিন শুধু নদীর দিকে তাকিয়ে থাকি। আমার পাশ দিয়ে কেউ গেলেও তাদের খারাপ ভাষায় গালাগালি করি। এটা দেখার পর মা চাচাদের কাছে গিয়ে সব বললেন। মায়ের কথা শুনে 2 চাচা আমার কাছে আসেন। তখন আমি বড় চাচাকে এমন জোরে আঘাত করি যে চাচা অজ্ঞান হয়ে যায়। এটা দেখে মেজো চাচা চিল্লাচিল্লি করে অন্য লোকদের ডেকে নিয়ে আসেন। এখানে থাকা সবাই মিলে রাত 10টার দিকে আমার ছোট চাচা এবং আরও 2 জন তারা বাসায় গ্রাম থেকে এসেছিল। একজন কবিরাজ নিয়ে আসেন। কবিরাজ আমাকে দেখে বলেন, আল্লাহ, এই ছেলে তো জিনে ভর করেছে। এই জিন আমার থেকে অনেক শক্তিশালী। এটা বলে 2টা তাবিজ দিয়ে দেন এবং হাদিয়া হিসাবে 2000 টাকা নিয়ে যান। কবিরাজ চলে যাওয়ার 20 মিনিট পর তখন আমার হাত পা
খাটের সাথে বাঁধা। কবিরাজ যখন আসছিল তখন আমি অজ্ঞান অবস্থায় ছিলাম। আমাকে এই অজ্ঞান অবস্থায় দেখে কবিরাজ এই কথাগুলো বলে গিয়েছিলেন। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি দেখলাম আমার হাত পা খাটের সাথে বাঁধা। সামনে দাঁড়িয়ে আছে 2 চাচা এবং আমার মা। তখন আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, কি রে, কবিরাজকে নিয়ে এসেছিলি কেন? ছেলেকে বাঁচাতে? একথা শুনে আমার চাচারা রীতিমতো ভয় পেয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে গেল। আমাদের 2 গ্রাম পরে একজন বড় হুজুর ছিল। 2 চাচা মিলে সেই হুজুরের স্বর্ণপন্ন হলেন। হুজুর সব বিস্তারিত শুনলেন। হুজুর বললেন, ঠিক আছে, আপনারা যান, কাল সকালে আমি আপনাদের বাড়িতে আসব। চাচারা যখন চলে আসবেন তখন হুজুর বললেন, আপনারা 2টা সরিষার তেলের বোতল, শুকনা মরিচ আর রসুন, মোমবাতি, এই 2টা আগরবাতি সংগ্রহ করে রাখবেন। হুজুরের কথা মতো চাচারা সব কিছু সংগ্রহ করলেন, কিন্তু হুজুরের সমস্যা থাকার কারণে সকালে আসতে পারেননি। ওনার সন্ধ্যা হয়ে যায়। হুজুর এসে আমার ছোট চাচাকে বলেন ঘরের মাঝখানে একটি গোল বৃত্ত আঁকতে এবং জায়নামাজ বেছাতে। হুজুরের কথা মতো সব কিছু করা হয়। আমাকে জানামাজে বসানো হলো। হুজুর সবাইকে বলেন একটু দূরে গিয়ে দাঁড়াতে। তারপর হুজুর বৃত্তের চারপাশে আগরবাতি জ্বালিয়ে দিলেন এবং মোমবাতি একটি ছোট ইটের মধ্যে রেখে জ্বালিয়ে দিলেন। আমি তখন জায়নামাজে বসে হুজুরকে বলছি, এগুলা কেন করছিস? তুই কি ভেবেছিস এগুলা করলেই কি ঠিক হয়ে যাবে? আমাদের বেশ কিছুক্ষণ তর্ক চলল। হুজুর কিছু মরিচের গুঁড়া একটা বড় বাটিতে নিয়ে তার মধ্যে সরিষার তেল মিশিয়ে কিছু পরিমাণ তেল বোতলে রেখে দিলেন আর রসুনগুলো আমার মায়ের হাতে দিয়ে বললেন শিল পাটা দিয়ে সেচে নিয়ে আসতে। তারপর হুজুর মনে মনে দোয়া পড়লেন, বাড়িতে ফু দিলেন। বাড়ি থেকে তেল আর রসুন আমার কপালে লাগিয়ে তারপর কপাল ধরে রেখে কিছু একটা পড়তে থাকি। তখন হুজুর আমি অনেক কিছুই বলি। হুজুর তেলে ডোবানো একটা মরিচ হাতে নিলেন এবং তিনি সেই গন্ধ আমাকে শুকতে বললেন। তখন হুজুর আমাকে বলে উঠলেন, এবার সত্যি সত্যি বল, তুই কি আসলি, কেন আসলি? তুই কিভাবে আসলি, কেন আসলি? তখন আমি বাধ্য হয়ে, অর্থাৎ আমার ভেতরে থাকা জিন বাধ্য হয়ে সব কিছু বলে। আমি আমার ছেলের হত্যার প্রতিশোধ দিতে ধরেছি ওকে। তখন হুজুর বললেন, দেখ, সেদিন কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না। এই ছেলে যদি ভুল করেও তাকে ক্ষমা করে দে। তুই চলে যা, না হলে তোকে আমি বন্দি করব। একটা পর্যায়ে সে চলে যেতে রাজি হয়, তবে 2টা শর্তের বিনিময়ে। যখন হুজুর বললেন ঠিক আছে বল, তখন জিনটি বলেন খালের পাশে 2টা পাঠা আর 2টা খাসি রেখে আসতে। কিন্তু হুজুর বললেন এরা গরিব, এত কিছু কোথায় পাবে? তারা অনেক চাপাচাপির পর তারপর তারা একটা পাঠাতে রাজি হয়। পরের দিন সন্ধ্যায় আমার চাচা গিয়ে পাঠাটা বট গাছের নিচে রেখে আসলো। এটাই ছিল ঘটনা। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ঘটনা যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ধন্যবাদ আপনাকে।